আসসালামু আলাইকুম। আমরা গতদিন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স জেবিবি প্রস্তুতির জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টের মডিউল এ থেকে 3টি প্রশ্ন খুবই গুরুত্ব দিয়েছিলাম এবং গুরুত্ব দিয়ে বলছিলাম যে এই 3টি প্রশ্নের মধ্যে একটি থাকবেই বা দুইটিও থাকতে পারে। তো এই 3টি প্রশ্ন অবশ্যই আমরা দেখব এবং ভালো মতোই দেখব। আমরা যদি সে প্রশ্নগুলো কি কি এখানে দুষ্প্রাপ্যতা, অপ্রতুলতা এ সম্পর্কিত আমাদের প্রশ্ন আসে নাই এখন পর্যন্ত। অর্থনীতির সুযোগ ব্যয়ের টিকা এসেছিল কিন্তু প্রশ্ন আসে নাই। আর অর্থনীতির মুখোমুখি 3টি প্রশ্ন, অর্থাৎ অর্থনীতির মৌলিক 3টি প্রশ্ন কি কি এই সম্বন্ধে এই 3টা প্রশ্ন যদি দেখি তাহলে একটা প্রশ্ন অবশ্যই আমরা পাবো। কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন আঙ্গিকে ঘুরে পেঁচে দিতে পারে, তবে এই ভাষাগুলো এই ওয়ার্ডগুলোই আমাদের থাকবে। আচ্ছা, আমরা এদের পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আমরা যদি একটু 99তম ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্নটা দেখি যে 99তম ব্যাংকিং ডিপ্লোমা কি এসেছিল। ব্যষ্টিক সমষ্টির মধ্যে আমাদের কি আসছিল, এখানে পার্থক্য আসছিল। তো পার্থক্য এটা আমরা দেখেছি, এটা ওখানে দেখবো না। উৎপাদনের 4টি উপাদান ও ফ্যাক্টর গুলো কি কি উৎপাদনের ফ্যাক্টর আসলে এটা আমরা দেখবো না। ইতিবাচক বা আদর্শিক অর্থনীতির মধ্যে পার্থক্য এটা আমরা দেখবো না। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক বা আদর্শিক বিবৃতি উদাহরণ এটা আমরা দেখব না। এটা আমি আপনাদের সাজেশন করে দেব। তারপর অর্থনীতিতে সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করুন। সম্পদ এখানে আলোচনা করতে বলছে। মূলধনকে উৎপাদন ফ্যাক্টর হিসেবে ব্যাখ্যা করা এটা বলা আছে। আর আমাদের যে প্রশ্নটি ছিল একটু জুম করি। হ্যাঁ, এই যে মূলধন কি, অর্থনৈতিক সম্পদ, এই যে অর্থনৈতিক সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করুন। এখানে এই প্রশ্ন থেকে আমরা একটু যদি শুরু করি, আমরা কিন্তু ওই 3টি প্রশ্ন অবশ্যই দেখবো, ওর মধ্যে কিন্তু পরীক্ষা থাকবে, ওই 3টির মধ্যে থাকবে আমাদের। তো এই যে এই প্রশ্নটা আমাদের ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, যে প্রশ্নটা আমাদের ঘুরিয়ে দিয়েছে, কিরকম ঘুরিয়ে দিয়েছে দেখুন। 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসছে। উৎপাদনের 4টি উপাদান, ফ্যাক্টর অফ প্রোডাকশন। উৎপাদনের উপাদান সমূহ 4টি উপাদান কি কি আলোচনা করুন। উল্লেখ করে দিয়েছে 4টি উপাদান। এখানে কিন্তু উৎপাদনের উপাদান কি কি এটাও বলতে পারতো, তাই না? 4টি উপাদান কি কি, এখানে আমরা প্রশ্নটা কিন্তু এরকম ভাবে থাকতে পারে, থাকার কথা ছিল যে নোট বা বইয়ে যেভাবে ছিল আমাদের অর্থনৈতিক সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করুন। অর্থনৈতিক সম্পদ আলোচনা করতে, অর্থনৈতিক সম্পদ এটা যখন আমরা ডিটেলসে যাব তখন কিন্তু এইভাবে লেখা আছে। অর্থনৈতিক সম্পদ হচ্ছে সেই উপাদানগুলোকে বোঝায় যা পণ্য সেবাগুলি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে পণ্য সেবা উৎপাদনে ব্যবহৃত হয় যে উপাদানগুলি, সেটা অর্থনৈতিক সম্পদ। সেই সম্পদগুলো কি কি? জমি এটা হচ্ছে 1 নাম্বার, শ্রম হচ্ছে 2 নাম্বার, মূলধন হচ্ছে 3 নাম্বার, আর উদ্যোক্তা হচ্ছে 4 নাম্বার। এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে এখানে 99তম ব্যাংকিং ডিপ্লোমায়। উৎপাদনের 4টি উপাদানগুলো কি কি। এখন আপনি টিপলি যদি না জানেন বা না পড়েন তাহলে কিন্তু এটা আপনি যখন এই প্রশ্ন পড়ে যাবেন যে রাজার স্যার নোটে এটা আছে যে অর্থনৈতিক সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করুন, রাজার স্যার নোটে ওটা নেই, তাহলে কিন্তু আপনি মানে এটা মানে আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা ভুল হবে বা দোষারোপ করবেন আমাকে। তো এই জিনিসগুলো একটু আমরা ডিপলি একটু পড়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমরা ইয়ে করবো। অর্থাৎ এই প্রশ্নটাই কিন্তু এই অ্যান্সারটা দিলে আমরা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এখানে আমরা এই প্রশ্নটা আমরা বাদ দেব যে উৎপাদনের 4টি উপাদানগুলো কি কি। উৎপাদনের 4টি উপাদানগুলো কি কি আলোচনা করবো। তাহলে 4টি উপাদান হচ্ছে এটাই, এই যে জমি, শ্রম, মূলধন এবং উদ্যোক্তা। এটা কি? পণ্য ও পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়। এইগুলা এই 4টা তাহলে উপাদান, এটা আমরা বাদ দেবো, এই প্রশ্নটা স্কিপ করে যাবো, এটা আলোচনা করব না। আচ্ছা, তার মানে একটু খেয়াল করে দেখুন যে এই উৎপাদনে আপনারা শিওর থাকেন
যে উৎপাদন সম্পর্কিত উপাদান বা এই সম্পর্কিত আর প্রশ্ন সামনে বার দিবে না। যদি দেয় তাহলে এটা দিতে পারে, কিন্তু হিসাব মতো আসার কথা না। তাহলে আমরা এটা তো পড়বো না। তারপরে যেটা আছে মূলধন বা উৎপাদনের ফ্যাক্টর হিসেবে, মূলধনকে উৎপাদনের ফ্যাক্টর হিসেবে ব্যাখ্যা করুন। তো উৎপাদনের, এরা যেহেতু উৎপাদন সম্পর্কিত, এটাও আমাদের মেবি আসবে না। তারপরে আছে মানব সম্পদ, হয়তো আমাকে এটা এগুলো সবগুলো তো অনলাইনে এইভাবে বলা ঠিক হচ্ছে না, তারপরে আমি আপনাদের সুবিধার জন্য বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। মানব সম্পদ এবং উদ্যোক্তা উৎপাদনের উপাদান হিসেবে ব্যাখ্যা করো, এটাও আমাদের আসার কথা না। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা শুরু করব 10 নাম্বার থেকে। তাহলে এখানে যে দুইটা প্রশ্ন আছে, এগুলা 3টা প্রশ্ন স্কিপ করে গেলাম। অর্থনৈতিক সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করো। আর আমরা যদি প্রত্যেকটা অধ্যায়, এই অধ্যায়টা যদি আমরা A to Z একটু দেখি, তাহলে যদি মনে করি যে আমরা প্রশ্ন কমন ফালাবো, আমরা কোনো কিছু বাদ দেব না, তাহলে আপনি দেখে যেতে পারেন। যেহেতু এটা খুব বেশি জটিল পড়া না, সেহেতু দেখে যেতে পারেন। একবারে যে বাদ দেবো এটা দেওয়া বলা হয়তো আমার ঠিক হলো না, কিন্তু এটা আমরা বাদ দিলেই সমস্যা নেই, মানে যারা শর্টকাট করতে চায় আর কি, তাদের জন্য। তাহলে এটা দেখবো না আমরা, মূলধনে এটাও দেখবো না, আমরা এটাও দেখবো না, আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, 10 নম্বর বলা আছে, দুধ এবং বিস্কুট উৎপাদন করে এমন একটি অর্থনীতির জন্য একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করুন এবং ব্যাখ্যা করুন। রোগে অর্থনীতির অর্ধেক গরু মারা যায়, তবে এই অবস্থা শেষে কি হবে? এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে জ্ঞানমূলক প্রশ্ন, আপনার অনুধাবনমূলক প্রশ্ন এখানে অ্যাড করা আছে। তো এই প্রশ্নগুলোতে আপনাদের, এই যে এটা অনুধাবনমূলক, আপনাকে রোগের যে অর্থনীতির এই অর্থনীতি বা ওই ফার্মের গরু যদি অর্ধেক গরু মারা যায়, তাহলে এই অবস্থা শেষে কি হবে, মানে উৎপাদনের কি হবে, সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। এবার প্রশ্নটা আবার বুঝি। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে। তো উৎপাদন সম্ভাবনা রেখা এর আগে যখন আমরা দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখা কেমনে অঙ্কন করে, আমরা এইরকম ভাবে ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ও এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য আমরা ধরেছি। আর এইরকম একটা রেখা ছিল, এরকম বাঁকা, এরকম ভাবে ছিল, এরকম ভাবে ছিল, তাই না? এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এইরকম চিত্র আগাইতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু এবারে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত 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 বেশি। আপনারা কিন্তু এটা ধরে রাখবেন, দেওয়ার মানে প্রায় 90% এটা আসার সম্ভাবনা রয়েছে। তো দুধ এবং বিস্কুট উৎপাদন করে এমন একটি অর্থনীতির জন্য উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এখানে আমরা যে চিত্রটা আঁকাবো, সেই চিত্রটা কিরকম হতে পারে? এটা ফাঁকা জায়গায় একটা ইয়ে নিতে হতো। আচ্ছা, এই চিত্রটা ঠিক আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা এর আগে দেখেছি, এরকম উৎপাদন সম্ভাবনা রেখা এটা, এটা ধরছিলাম কি এ, এটা ধরছিলাম বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যদি প্রশ্ন দেওয়া আছে তারপরে আমি বলছি। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এখান থেকে ওয়াই দ্রব্য উৎপাদনে এই উৎপাদন সম্ভাবনা রেখা টাচ করে আবার নিচের দিকে সরল রেখা টানবো, তারপরে আবার এটা সোজা টানে এখানে টানবো। তাহলে এদিকে এক্স ও এক্স অক্ষে আমরা ধরবো দুধ ধরলাম, আর এদিকে ধরলাম কি বিস্কিট। তো আমরা দুধ এবং বিস্কুট উৎপাদন করে, তাহলে আমরা দুধ এবং বিস্কিট উৎপাদন করে এমন আমরা ধরলাম ও এক্স অক্ষে দুধ উৎপাদন হয়, এদিকে ওয়াই বিস্কিট উৎপাদন হয়, এরকম একটা চিত্র আমাদের এখানে ঠিক দাগাইতে হবে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখাটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। পরীক্ষায় কিন্তু আমি কিন্তু বারবার বলছি, পরীক্ষায় কিন্তু আসবে আসবে আসবেই, এটা কিন্তু আপনার একটু স্কিপ করে যাবেন না প্লিজ, স্কিপ করে গেলে সমস্যা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্য সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি পিপিসি রেখা নামে পরিচিত, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নামে পরিচিত। অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সবসময় সব অভাব একই সাথে পূরণ করতে পারি না। তবে দুষ্প্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনের প্রয়োজনীয়তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, অর্থাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্যে সমাজে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে জানতে পারি। তাহলে কোন দ্রব্য
কি পরিমাণে উৎপাদন করা হবে, কি পরিমাণে উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা জানতে পারি। নিম্নের চিত্রের সাহায্যে দুধ এবং বিস্কুটের একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমরা দেখি, উৎপাদন সম্ভাবনা রেখা যদি দেখি, একটু খেয়াল করুন, চিত্রগুলো কিন্তু আপনাদের একটু 8-10টা চিত্র একটু মনে রাখার ব্যবস্থা করতে হবে। যেভাবে হোক 8-10টা প্রশ্ন একটু মনে রাখার ব্যবস্থা, মানে চিত্রটা মনে রাখার ব্যবস্থা করতে হবে। তা নাহলে কিন্তু এই চিত্রগুলো আমরা আগাতে পারবো না, আমরা ভুলে যাব। হ্যাঁ, ভুলে যাব বা হয়তো বা মানে একটা জায়গায় আরেকটা মনে থাকবে না, এরকম হবে। হ্যাঁ, তো যাই হোক 8-10টা চিত্র আমরা মনে রাখার চেষ্টা করবো। তার মধ্যে উৎপাদন সম্ভাবনা রেখা একটি। এই উৎপাদন সম্ভাবনা রেখা কি ব্যাখ্যা করুন, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন, এরকম ধরনের আসবেই কিন্তু আমাদের। সুযোগ ব্যয় কি, এটা আসবে। অর্থনীতির 3টি মৌলিক সমস্যা কি, এই তিনটি প্রশ্নের মধ্যে 2টি অথবা একটি আসবেই আসবে। আচ্ছা, তো আমাদের এখানে ও এক্স অক্ষে দুধ, মানে এদিকে দুধ উৎপাদন হবে আর এদিকে আমাদের ওয়াই অক্ষে বিস্কিট উৎপাদন হবে, তাই না? লেখা আছে। তাহলে এই যে কার্ভ রেখাটা দেখতে পাচ্ছি, এ থেকে এই যে বি পর্যন্ত, এ বি হচ্ছে, এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে উৎপাদন হতে পারে, এই বিন্দুতে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এরকম। উৎপাদন সম্ভাবনা এই বিন্দুতে যদি উৎপাদন হয় তাহলে এই বরাবর টানবে এইদিকে, এই বরাবর আবার এই লম্ব অক্ষে সোজা টানবো। মানে এতটুকু যদি আমাদের বিস্কুট উৎপাদন হয় তাহলে এতটুকু আমরা দুধ উৎপাদন করতে পারবো, এরকম একটা বিষয় এখানে। তো এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন হতে পারে, এই পয়েন্ট এখানে না হয় এখানে হতে পারতো, বা তখন এইদিকে টানতাম, এরকম আর কি। তো এখানে চিত্রের সাহায্যে যখন এটা ব্যাখ্যা করব আমরা, যে আমরা সমাজে কতটুকু বিস্কিট উৎপাদন করব আর কতটুকু দুধ উৎপাদন করব, এটা আমাদের একটু এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। চিত্রে ওএক্স অক্ষে দুধ এবং ওয়াই অক্ষে বিস্কিট পরিমাপ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে, মানে আমরা যদি এই ফার্মে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে এই ফার্মের মূলধন কাঠামো প্লাস ফার্মের যে গরু বলেন, গাভী বলেন বা যেটাই বলেন, যেটাতে দুধ আমরা পাবো, তো সেই সম্পদ এবং চলতি প্রযুক্তি, আমরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করছি, মেশিন ব্যবহার করছি বা যেকোনো এরকম প্রযুক্তি, তাহলে সম্পদ এবং প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে ওএক্স অক্ষে দুধ উৎপাদন করলে উৎপাদিত হবে 40 কেজি, তখন বিস্কুটের উৎপাদন হবে 0। মানে বিষয়টা হচ্ছে, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা প্রথম দিন যে আমরা আলোচনা ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যাটা জাস্ট এখানে, এখানে অন্য কোনো ব্যাখ্যা না। বলা আছে যদি আমরা এই ফার্মে সবটুকু প্রযুক্তি এবং সম্পদ ব্যবহার করে যদি আমরা এই দুধ উৎপাদন ওএক্স দিকে দুধ উৎপাদনের কাজে লাগাই, তাহলে আমরা এই সর্বোচ্চ পরিমাণ কত, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, তাহলে 40 কেজি পর্যন্ত আমরা দুধ ব্যবহার করতে দুধ উৎপাদন করতে পারবো। কিন্তু আমরা তখন বিস্কুট উৎপাদন 0 হবে, তখন আমাদের বিস্কুট উৎপাদন হবে না। সবগুলা যদি এদিকে কাজে লাগায় তখন এটা উৎপাদন 0 হবে। আবার ঠিক তেমনি যদি আমরা দুধ উৎপাদন বাদে যদি আমরা সবকিছু বিস্কিট উৎপাদনের কাজে লাগাই, তাহলে আমরা বিস্কিট উৎপাদন 0 হবে আর দুধ উৎপাদন হবে কত, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 40 কেজি পর্যন্ত আমাদের দুধ উৎপাদন হবে। মানে সব প্রযুক্তি এবং সম্পদ যদি আমরা বিস্কুটের কাজে লাগাই, বিস্কুট সর্বোচ্চ উৎপাদন হবে আর দুধ তখন 0 হবে। ঠিক তেমনি দুধ উৎপাদনের কাজে যদি লাগাই তাহলে দুধ সর্বোচ্চ উৎপাদন হবে, আবার এই বিস্কিট 0 হবে। এই বিষয় আর অন্য কিছু না। এখন এখানে যে মেকানিজমের কথা বলা আছে, যে দুধ উৎপাদনের কাজে যদি আমরা 30 কেজি দুধ উৎপাদন করি, মানে সর্বোচ্চ প্রযুক্তি যদি কাজে লাগাই তাহলে 40 কেজি হবে। তা আমরা চাচ্ছি আমাদের 40 কেজি দুধের দরকার না, আমাদের বিস্কিটের কিছু দরকার আছে। আমরা যদি 40 কেজি 40-এর জায়গায় 30 কেজি দুধ বিস্কিট উৎপাদন করতে চাই, তখন আমরা এই রেখা ঠিক বরাবর আমরা উৎপাদন সম্ভাবনা রেখা টানে এটা বরাবর লম্ব বরাবর ঠিক ভূমি অক্ষের মধ্যে উপর টানবো। তাহলে এই দুধ অক্ষের উপর আমাদের এই বিন্দুতে এটা ধরে হচ্ছে 10, আমরা
তাহলে আমরা 10 কেজি যদি আমরা দুধ উৎপাদন করি, তাহলে তখন আমরা 30 কেজি বিস্কুট উৎপাদন করতে পারবো। অর্থাৎ 40 থেকে যদি উৎপাদনটা বিস্কুট 10-এ নামে আসে, তখন আমরা বিস্কুট উৎপাদন করতে পারবো, সরি দুধ উৎপাদন করতে পারবো 10 কেজি। এই কথাটা আমরা ভাষার মাধ্যমে লিখবো। ঠিক তেমনি আমাদের 30 থেকে যদি 20-এ নেমে আসে, তখন আমরা বিস্কুট উৎপাদন করতে পারবো আরেকটু বেশি, 20 কেজি। ঠিক তেমনি বিস্কুট যদি কমে আসে, মানে একটা উৎপাদন কমে আসবে, আরেকটা উৎপাদন বেড়ে যাবে, বা আরেকটা উৎপাদন বেড়ে যাবে, আরেকটা উৎপাদন কমে আসবে, এরকম বিষয়। এটা আমরা ভাষার মাধ্যমে এখানে লিখেছি যে ওয়াইকে বিস্কুট উৎপাদন করলে 40 কেজি, তখন দুধের উৎপাদন হবে 0। দুধের উৎপাদন 30 কেজি হলে বিস্কুটের উৎপাদন বেড়ে হবে কত? 10 কেজি। তাহলে এখানে আমাদের এই কথাটা এখানে তুলে ধরেছে যে আমরা দুধের উৎপাদন যখন 40 থেকে 30-এ নেমে আসবে, তখন দুধ যেখানে 40-এ ছিল তখন এটা 0 ছিল। যখনই দুধ উৎপাদন কমে আসলো, তখন বিস্কুটের উৎপাদন বেড়ে গেল। এদিকে তো প্লাস হলো কত? 10 কেজি। কিভাবে বুঝলাম? এই যে রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা টেনে এরা আমাদের এই যে দ্বিতীয় উৎপাদন প্রোডাকশনের প্রতি আমরা টানবো, রেখা বরাবর টানবো, টানলে বিস্কুট উৎপাদন হবে কত? 10 কেজি। আমরা কাল্পনিকভাবে এটা ধরেছি আর কি। তেমনি দুধ উৎপাদন আরো কমলে বিস্কুট উৎপাদন বাড়বে, দুধ উৎপাদন আরো কমলে বিস্কুট উৎপাদন আরো বাড়বে, এইরকম বিষয়। এটা এখানে আমরা দেখিয়েছি যে দুধের উৎপাদন কমে 30 কেজি হলে বিস্কুটের উৎপাদন বেড়ে 10 কেজি হবে। ঠিক তখন এদের সমন্বয় সূচক হবে কত? আর এই যে এই বিন্দুতে যেটা আমরা সেট করবে, উৎপাদন সমন্বয় রেখা যে বিন্দুতে সেট করবে, সেটা হচ্ছে সমন্বয় সূচক বিন্দু। ঠিক একই রকম ভাবে যদি যেটা বললাম যে 30 কেজি হয় কত হবে, এটা সবগুলো বিন্দু যদি আমরা উৎপাদন সমন্বয় রেখার সবগুলো বিন্দু যখন এটা চিত্রগুলো আঁকাবো, তখন এই উৎপাদন সমন্বয় রেখা এ এবং বি, এ বিন্দুতে যে বিন্দুতে ছেদ করছে, সবগুলো বিন্দু যদি আমরা এভাবে যোগ করি, তাহলে আমরা যে চিত্রটা পাবো, যে রেখাটা পাবো, সেই রেখাটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সেটা এখানে লেখা আছে এ পি কিউ আর বি বিন্দু 5টি যোগ করলে এ বি রেখা পাওয়া যায়, যা উৎপাদন সম্ভাবনা রেখা। যেহেতু সম্পদ সীমিত, তাই কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে তা এই রেখার সাহায্যে নির্বাচন করা হয়। আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা কোন দ্রব্য কতটুকু লাগবে, আমরা সেটা আমরা এই রেখার সাহায্যে আমরা সহজে বুঝতে পারি। আচ্ছা, অঢেল যদি সম্পদ থাকতো এবং সম্পদের কোনো যদি ঘাটতি না থাকতো, তাহলে আমরা এটাও সর্বোচ্চ উৎপাদন করতে পারতাম, এটা সর্বোচ্চ উৎপাদন করতে, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। আচ্ছা, এবং তারপর বলা আছে রোগে অর্থনীতির যদি অর্ধেক গরু মারা যায়, তখন উৎপাদন সমন্বয় রেখা কি রেখা হবে নিম্নরূপ। তাহলে রোগে যদি অর্ধেক গরু মারা যায়, খেয়াল করে দেখুন, আমরা ফার্মে যেটা আগে আলোচনা করলাম উৎপাদন সমন্বয় রেখা, এই ফার্মে আমাদের গরু ছিল 20টা, সেখানে যদি 10টা গরু মারা যায়, তাহলে কি হবে? কিসের উৎপাদন কমে যাবে? উৎপাদন তো মূলত কমবে, দুধের উৎপাদন, তাই না? গরু যদি মারা যায়, তাহলে কিসের উৎপাদন কমবে? বিস্কিটের উৎপাদন কমবে না, তাই না? বিস্কুটের উৎপাদন, যেটা দুধ দিয়ে যে বিস্কুট গুলো হয়, সে বিস্কুটের উৎপাদন কমবে, কিন্তু বিস্কুট বলতে আমরা এখানে দুধ ধরবো না, বিস্কুট বলতে আটা, ময়দা, চিনি এগুলা বুঝবো, আর দুধ তো দুধই। তাহলে এখানে আমরা যদি বুঝতে পারি যে অর্ধেক গরু মারা গিয়েছে, তার মানে কি দুধের উৎপাদনটা কমে আসবে, আগে যেটা উৎপাদন হতো সেটা উৎপাদনটা কমে আসবে, অর্ধেকে নেমে আসবে। একটু আচ্ছা, তাহলে অর্ধেক গরু মারা যায়, খেয়াল করে দেখুন, আগে আমাদের 40 কেজি পর্যন্ত উৎপাদন হতো, দুধ উৎপাদন হতো। গরু মারা যাওয়ার ফলে কি হবে? বিস্কিটের উৎপাদন তো ঠিকই থাকবে, বিস্কিটের তো কোনো উৎপাদন কমবে না। কি হবে? দুধের উৎপাদনটা একটু দাঁড়ান, আমার বাসায় এসেছে।
আচ্ছা, সরি, আমার বাসার গেট খুলে দিলাম তো একটু, এই জন্য। আচ্ছা, তাহলে এখানে যখন আমাদের ফার্মে ভর্তি যখন গরু ছিল, তখন আমাদের 40 কেজি দুধ উৎপাদন হতো। যখন অর্ধেক গরু মারা যাবে তখন উৎপাদন কি 40 কেজি হবে? অর্ধেকে নেমে আসবে স্বাভাবিকভাবে, 20 কেজিতে নেমে আসবে। এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, মানে একই জিনিস, একই চিত্র, জাস্ট দুধের দিকে যে রেখাটা উৎপাদন সম্পন্ন রেখা, উৎপাদন সম্পন্ন রেখা এ একটা, এ একটা, তাই না? এটা আমাদের যখন ফুল গরু, মানে গরু যখন সম্পূর্ণ ভর্তি থাকবে তখন এটা, আর যখন অর্ধেক মারা যাবে তখন ঠিক এই উৎপাদন সম্পন্ন রেখা আমাদের যেটা 40 কেজিতে যেটা ছিল, এখানে 40 ছিল না আগে, সেটা এই উৎপাদন সম্পন্ন রেখা দুধের এখানে সর্বোচ্চ থাকবে, বিস্কুটের এখানে শুধু দুধের এখানে যেটা নেমে আসবে এটা অর্ধেকে নেমে আসবে, 20-এ নেমে আসবে। এটা আমরা এটা ব্যাখ্যার মাধ্যমে এখানে ব্যাখ্যা লিখেছি আর কি। চিত্র ওই এক অক্ষে দুধ, ওয়াই অক্ষে বিস্কুট প্রয়োগ করা হয়েছে। চিত্র ওটাই থাকবে, শুধু জাস্ট উৎপাদন সম্পন্ন রেখা 20-এ নেমে আসবে। আচ্ছা, আলোচ্য একই উদ্দীপকে যদি রোগে অর্থনৈতিক অর্ধেক গরু মারা যায় এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি একই থাকে, তবে আগের তুলনায় দুধ উৎপাদন অর্ধেক সম্ভব হবে। তাই ওএক্স অক্ষে দুধ উৎপাদন করলে উৎপাদিত হবে কত? 20 কেজি। তাহলে এখানে আমাদের এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, খেয়াল করুন, উৎপাদন সম্ভাবনা রেখা আগে যেটা ছিল সেটা তো 40 কেজিতে ছিল, কিন্তু যখন এটা অর্ধেক গরু মারা যাবে তখন কি হবে? এই রেখাটা, এই বিস্কিটের রেখা সর্বোচ্চ থাকবে, কিন্তু এই দুধের দিকে আমাদের অর্ধেকে নেমে আসবে, 20-এ নেমে আসবে। আচ্ছা, তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভিন্ন মেকানিজম করে দিতে পারে, ঠিক আছে? তখন আমরা চিত্রগুলো এটা একটু দেখার চেষ্টা করব। তখন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা কি হবে? বি থেকে নেমে কোথায় আসবে? B1 এ চলে আসবে, অর্থাৎ কমে আসবে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। ও এক্স অক্ষে আমাদের বি থেকে নেমে B1 এ আসবে। এটা বি ছিল প্রথমে, যেটা যখন গরু মারা যাবে অর্ধেক তখন B1 এ নেমে আসবে, নিচে নেমে আসবে। তো এখানে তাই আগের উৎপাদন সম্ভাবনা রেখা এবি এর ভিতরের দিকে স্থানান্তরিত হয়ে AB1 হবে। অর্থাৎ আগে যেটা উৎপাদন সম্ভাবনা রেখা এবি ছিল, এ এবং বি ছিল, সেটা এখন কি হবে? ভিতরের দিকে স্থানান্তরিত হবে, এদিকে স্থানান্তরিত হবে হয়ে B1 এ হবে, এ B1 এ নেমে আসবে। সে কথা এখানে বলা আছে। মনে রাখার প্রয়োজন যে অর্থনীতি নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে যদি সমস্ত বিস্কুট উৎপাদন করে, এটিতে কোনো গরুর প্রয়োজন হয় না, তাই উৎপাদন প্রভাবিত হবে না। বুঝতে তো পেরেছেন যে আমাদের সবগুলো সম্পদ এবং চলতি প্রযুক্তি কাজে লাগায়, তাহলে বিস্কুট যা উৎপাদন 40 কেজি উৎপাদন হবে, বিস্কিটে কোনো সমস্যা হবে না উৎপাদন। কারণ কি? বিস্কিট উৎপাদন করতে গরু লাগে না, কিন্তু দুধ উৎপাদন করতে গরু লাগে, এই জন্য দুধের উৎপাদন কমে অর্ধেকে নেমে আসবে, কিন্তু বিস্কিটের উৎপাদন আমাদের ঠিকই থাকবে। আচ্ছা, কিন্তু অর্থনীতি যদি আদৌ কোনো দুধ উৎপাদন করে, তাহলে এটিতে কোনো গরুর প্রয়োজন হবে, কিন্তু রোগের আক্রমণে অর্ধেক গরু মারা যায়, তবে দুধের উৎপাদন আগের তুলনায় অর্ধেক বা তার কম বলে সম্ভব হবে। আমরা ধরেছি অর্ধেক হবে। এই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার সাথে এটা আমাদের ব্যাখ্যা। তো প্রশ্নটা ছিল এরকম: দুধ এবং বিস্কিট উৎপাদন করে এমন একটি অর্থনীতির জন্য বা এমন একটি কোম্পানির জন্য উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করুন এবং ব্যাখ্যা করুন। ব্যাখ্যা আমরা প্রথমে যেটা করলাম, তারপরে আছে রোগে, এই যে এটা এটা তারপরে বলা আছে যখন রোগে অর্ধেক গরু মারা যাবে তখন এই অবস্থা শেষে উৎপাদন সম্ভাবনা রেখা, বা এই অবস্থা শেষে আমাদের কি হবে? তো এই অবস্থা শেষে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের এই দুধের দিকে অর্ধেকে নেমে আসবে। আচ্ছা, এই প্রশ্নটা বুঝে একটু পড়বেন, যদি প্রশ্ন বানিয়েও দেয় তাহলে আপনি লিখতে পারবেন আর কি। কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র আপনাকে মনে রাখতেই হবে, তাহলে আপনি চিত্রটা দাগাইতে পারবেন এবং লিখতে পারবেন ভালো মতো। আচ্ছা, এখানে উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতা ধারণাটি বর্ণনা করুন। দক্ষতা ধারণাটি আমাদের ব্যাখ্যা করতে হবে। তো উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতা ধারণাটি বের করুন। তো এই জিনিসগুলো আমরা একটু বুঝবো, দক্ষতা, ফ্রন্টিয়ার এগুলা কি, এই জিনিসগুলো একটু বুঝবো, তাহলে আমরা সহজে লিখতে পারবো। তো উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার হলো সেই গ্রাফ যা নির্দিষ্ট পরিমাণ সম্পদের চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে দুইটি পণ্যের বিভিন্ন উৎপাদন সম্ভাবনা নির্দেশ করে। একটি পণ্যের উৎপাদন কেবলমাত্র অন্য পণ্যের উৎপাদন ত্যাগ করেই বাড়ানো যায়। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে যে উৎপাদন হয় তা হলো দক্ষ উৎপাদন। অপরদিকে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে যে উৎপাদন হয় তা হলো অদক্ষ উৎপাদন।
এই ইয়েটা বুঝবেন, প্রশ্নটা বুঝবেন। এই প্রশ্ন বুঝলে একাধিক অ্যান্সার আপনি করতে পারবেন, একাধিকভাবে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। প্রশ্ন এখান থেকে ভেঙে দিলেও আপনি করতে পারবেন, মানে যেভাবে দেখ আপনি করতে পারবেন আর কি। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে আঙ্গিকে করা যায়, ঠিক আছে? এটা যখন আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করব তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে ফ্রন্টিয়ারটা হচ্ছে কি, যে সেই গ্রাফ বা চিত্র যা নির্দিষ্ট পরিমাণ সম্পদের চলতি প্রতি ব্যবহারে দুটি পণ্যের বিভিন্ন উৎপাদন সম্ভাবনা নির্দেশ করে। তাহলে দুটি পণ্য উৎপাদন সম্ভাবনা নির্দেশ যেটা করে সেটা হচ্ছে ফ্রন্টিয়ার, সেই গ্রাফ বা সেই চিত্র। আচ্ছা, আর দক্ষতা হচ্ছে কি, আমরা চলতি মূলধন এবং চলতি যে যন্ত্রপাতি, চলতি প্রযুক্তি আমরা কাজে লাগিয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করাটার নামই হচ্ছে দক্ষতা। সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার নামই হচ্ছে দক্ষতা। আমরা যদি আমাদের উৎপাদন কাঁচামাল এবং আমরা চলতি প্রযুক্তি এবং হচ্ছে মূলধন সবকিছু শ্রম ব্যবহার করে আমরা যদি 100 মণ বিস্কিট উৎপাদন করতে পারি, তাহলে সেটা যদি কোনো কারণে 90 মণ হয় তাহলে আমাদের অদক্ষ উৎপাদন। যদি 100 মণে হয় তাহলে সেটা আমাদের দক্ষ উৎপাদন। এই হচ্ছে বিষয়, যে আমাদের সর্বোচ্চ যতটুকু উৎপাদন করার প্রয়োজন সেটা যদি না হয় তাহলে আমাদের সেটা দক্ষ উৎপাদন না, অদক্ষ উৎপাদন। আচ্ছা, নিম্নে চিত্রের সাহায্য নিম্নের চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতা ধারণাটি ব্যবহার করা হলো। তাহলে উৎপাদন সম্ভাবনা ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতা ধারণাটি এখানে আমরা একটু আলোচনা যদি করি এরকম ভাবে, দেখুন চিত্র অনেক বড় তো, আচ্ছা তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের প্রত্যেকবারই কিন্তু এটা কিন্তু এই যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমাদের ইয়ে করতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে। তো আমরা যেটা বরাবর দেখেছি, ওই এক্স অক্ষে আমরা দুধ দেখেছি এর আগে, আর ওয়াই অক্ষে আমরা বিস্কুট উৎপাদন দেখেছি। মানে এইদিকে আমাদের বিস্কুট উৎপাদন হবে, এইদিকে আমাদের দুধ উৎপাদন হবে। ওকে, আর আমরা আগের চিত্রগুলোতে দেখছি এই যে কার্ভ যে চিত্রটা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই যে এ এবং এই যে বি, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখার এই বিন্দু এখানে 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 মানে যে কোনো বিন্দুতে, মানে এই কালো কার্ভ রেখার যে কোনো বিন্দুতে যে উৎপাদন হবে সেটার নাম হচ্ছে দক্ষ উৎপাদন। কিন্তু এর বাইরে যে উৎপাদন হবে সে উৎপাদন সম্ভব না। মানে এই রেখার বাইরে যে কোনো বিন্দু, এখানে 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 যে কোনো বিন্দু উৎপাদন আমাদের সম্ভব না। সেটা হচ্ছে আমাদের অর্জনযোগ্য উৎপাদন, মানে যেটা আমরা অর্জন করতে পারবো না। আচ্ছা, আমরা যদি চলতি প্রযুক্তি মূলধন সবকিছু কাজে লাগাই তাহলে উৎপাদন হয় এখানে হবে, না হলে এখানে হবে, না এখানে হবে, এখানে হবে, যে কোনো এক জায়গায় হবে। কিন্তু যদি এই রেখার ভিতরের দিক হয়, এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক এখানে হোক, মানে উৎপাদন এখানে হলো, এখান থেকে এখানে হলো। আর একটা উৎপাদন এই যে 30 থেকে এখানে উৎপাদন সম্ভাবনা রেখায় ঠেকছে, এখান থেকে এইদিকে আসে। তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখায় যেটা ঠেকছে এটা হচ্ছে দক্ষ উৎপাদন। আর এই উৎপাদন সম্ভাবনা রেখা যেটা ঠেকেনি, যেটা এখান থেকে এখানে মানে ভিতরে, আর এখান থেকে এই দিকটা আছে, তাহলে এটার নাম হচ্ছে অদক্ষ উৎপাদন। মানে সবগুলো প্রযুক্তি কাজে লাগিয়ে, সবগুলো সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন সম্ভাবনা রেখাতে যদি আমাদের স্পর্শ না করে উৎপাদনটা, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে অদক্ষ উৎপাদন। আর যদি স্পর্শ করে সেটা হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো উৎপাদন হচ্ছে আমাদের অদক্ষ উৎপাদন। আর উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন, ভিতরে না, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু বলতে এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন, ভাষাটা এরকম, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে যে উৎপাদনটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষ উৎপাদন। এই যে এখানে টাচ করে দেখে দেওয়া আছে যে কালো, এটা দক্ষ উৎপাদন। মানে কালো রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন হচ্ছে দক্ষ উৎপাদন। আর এই যে কালো রেখার বাইরে অদক্ষ উৎপাদন হচ্ছে কোনটা, এটা একটু ইয়ে হয়েছে, এটা পিডিএফ করার সময় একটু লাইনটা সরে গিয়েছে। এই যে পি বিন্দু যেটা, এই লাল কালিটা ভিতরে থাকবে, এখানে থাকবে, হ্যাঁ এখানে থাকবে। তো অর্থাৎ এই লাল রেখাটা যেটা উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে লাল রেখা, এটা না, লাল রেখা এখানে হবে। তাহলে এই ডি বিন্দুতে, এই ডি বিন্দু যেটা আছে সেটা হচ্ছে অদক্ষ উৎপাদন। মানে এই রেখার ভিতরে যে উৎপাদন সেটা হচ্ছে অদক্ষ উৎপাদন। আর এই রেখার বাইরে দেখুন ই বিন্দুতে লাল চিহ্ন আছে, এরা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন। মানে এই রেখার বাইরে যে কোনো বিন্দুতে উৎপাদন হচ্ছে অর্জনযোগ্য।
আচ্ছা, আমরা আচ্ছা খেয়াল করুন, দেখুন এখানে উৎপাদন সমান্তরাল রেখার মধ্যে যে কোনো বিন্দু, উৎপাদন সমান্তরাল রেখার যে কোনো বিন্দু হচ্ছে দক্ষ উৎপাদন, উৎপাদন সমান্তরাল ভিতরে যে কোনো বিন্দু অদক্ষ উৎপাদন, আর উৎপাদন সমান্তরাল বাইরে যে উৎপাদন সেটা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন। এটা আমরা এখানে ইয়ার মাধ্যমে, আমাদের ভাষার মাধ্যমে এখানে ফুটে তুলেছি। কি বলা আছে দেখুন, এখানে বলা আছে ধরি নির্দিষ্ট পরিমাণ সম্পদ হচ্ছে 1 লক্ষ টাকা, চলতি প্রযুক্তি 50,000 টাকা। চিত্র ওয়াই অক্ষে দুধ, ওয়াই অক্ষে বিস্কুট পরিমাপ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সম্পূর্ণ ব্যবহারের সাপেক্ষে ওয়াই অক্ষে দুধ উৎপাদন করলে 40 কেজি, ওই যে ইয়াটা আগে দেখলাম সেটা, তখন বিস্কুট শূন্য হবে। আবার ওয়াই অক্ষে উৎপাদন করলে 40 কেজি বিস্কিট উৎপাদন হবে, তখন দুধের উৎপাদন শূন্য হবে। অর্থাৎ একটি দ্রব্য যদি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করি তাহলে আরেকটি পণ্য 0 হবে, আর আরেকটি পণ্য যদি আমরা কম উৎপাদন করি আরেকটি পণ্য যতটুকু কম করলে আরেকটি পণ্য ততটুকু উৎপাদন করা যাবে। মানে আমরা 10 কেজি উৎপাদন যদি বিস্কিটের স্বাদ দেয় তাহলে 10 কেজি দুধ উৎপাদন করতে পারবো। এরকম একটা পণ্য উৎপাদন বাদ দিয়ে যতটুকু বাদ দেবো ঠিক আরেকটা উৎপাদন ততটুকু আমরা বাড়াতে পারবো। যে এখানে চিত্রে খেয়াল করুন, আমরা যদি বিস্কিট উৎপাদন করি 40 কেজি তাহলে দুধ উৎপাদন করতে পারবো না। সবগুলো সম্পদ কাজে লাগলে এই যে উৎপাদন সম্পদ এই বিন্দুতে আমরা 0 থেকে 40 পর্যন্ত এত কেজি দুধ উৎপাদন করতে পারবো। কিন্তু দুধের উৎপাদনে আমরা দেখতেছি দুধ আমাদের এত দরকার নেই, আমাদের 30 কেজি দুধ হলে হবে। মানে এই 10 কেজি দুধ যদি আমরা ছাড়তে চাই তাহলে এইদিকে যে সম্পদগুলো ব্যবহার করতাম সেই সম্পদগুলো ওইদিকে ব্যবহার না করে আমরা গরুর দিকে খাটাতে পারতাম। তখন আমাদের কি হতো, আমাদের এই যে এই বিন্দু থেকে কারণে এই বিন্দু দিকে আসবে, তখন আমাদের কি 10 কেজি দুধ আমরা করতে পারতাম, উৎপাদন করতে পারতাম। তাই এদিকে 10 কেজি বিস্কুট আমরা ছাড় দিলাম, দিয়ে আমরা 30 কেজি যখন বিস্কুট উৎপাদন করছি তখন আমাদের দুধের উৎপাদন যেটা 0 ছিল সেটা বেড়ে হচ্ছে 10। ঠিক তেমনি বিস্কুটের উৎপাদন যখন কমে 10-এ আসবে তখন দুধের উৎপাদন কমে কত হবে, এখান থেকে এই যে উৎপাদন সমন্বয় রেখা টানি, এটা নিচের দিকে যে টানি, দুধের উৎপাদন হবে কত, 30। তাহলে আমরা যখন এখানে উৎপাদন ছেড়ে দিব, বিস্কুট উৎপাদন ছেড়ে দিব, তখন আরেকটা উৎপাদন, অন্য উৎপাদনটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে, এই যে সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে, মানে এ থেকে বি পর্যন্ত যে কোনো বিন্দুতে দক্ষ উৎপাদন, আর ভিতরে উৎপাদন হচ্ছে অদক্ষ উৎপাদন, আর বাইরে উৎপাদন হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন। এটা এখানে দেওয়া আছে এভাবে, এটা আমরা দেখে নেব, একইভাবে দেওয়া আছে। অর্থনীতিকে যে দুটি সাবফিল্ডে ভাগ করা হয়েছে সেগুলো কি কি, প্রতিটি সাবফিল্ড কি আলোচনা করে ব্যাখ্যা করুন। তো সাবফিল্ড হচ্ছে আমাদের ব্যষ্টিক এবং অর্থনৈতিক দুটা। স্যার, বাইরের যে উৎপাদন সমন্বয় রেখার যে বাইরের যে চিত্রটা আপনি বললেন সেটা একটু আরেকটু আলোচনা করেন। বাইরের দক্ষ উৎপাদন, তারপর ভিতরে অদক্ষ উৎপাদন, এটা একটু আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্জনযোগ্য উৎপাদন এই বিন্দুতে এটা একটু আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের ব্যাংকের উদাহরণটা দিলে আমরা মনে হয় সবচেয়ে ভালো বুঝবো। আচ্ছা, ব্যাংকে ধরুন আমাদের ম্যান পাওয়ার আপনাদের ব্রাঞ্চে আছে 10 জন। এটা একবার নগদ উদাহরণ, এটাতে এখানে যাচ্ছি, এখানে পরে যাচ্ছি ম্যাডাম। তো আমাদের ম্যান পাওয়ার হচ্ছে কত, 10 জন, মানে শ্রম হচ্ছে 10 জন। আমাদের প্রযুক্তি আছে ধরেন 100 টাকার মতো প্রযুক্তি আছে, মানে কম্পিউটার, এটা কাল্পনিক অ্যামাউন্ট, হয়তো 100 টাকার আমরা ধরলাম, 100 টাকার প্রযুক্তি আছে, ম্যান পাওয়ার আছে কত, 10 জন। এখন আপনাকে হেড অফিস টার্গেট দিয়েছে যে এই
সর্বোচ্চ টার্গেটে যদি আমরা টার্গেট দিই তাদের, তাহলে দেখা যাচ্ছে যে তারা 10 কোটি টাকা, 10 জন মানুষ তো বছরে 10 কোটি টাকা ডিপোজিট গ্রোথ করতে পারবে, মানে 10 কোটি টাকা বৃদ্ধি করতে পারবে, যার ডিপোজিট ছিল তার চেয়ে 10 কোটি টাকা বৃদ্ধি করতে পারবে, গ্রোথ করতে পারবে। এখন এটা ম্যানেজমেন্ট ভাবতেছে 10 জনের 10 কোটি টাকা করবে। এখন এই 10 কোটি টাকা পর্যন্ত যদি আমরা উৎপাদন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন, মানে ব্যাংকের ক্ষেত্রে যে আমাদের দক্ষতার পরিচয় দিব। আর আমরা যদি 10 কোটি টাকার নিচে উৎপাদন করি, সেটা হচ্ছে অদক্ষ উৎপাদন। 10 কোটি টাকার নিচে যদি ডিপোজিট নিয়ে আসি, মানে 4 কোটি, 5 কোটি বা 6 কোটি এরকম যদি উৎপাদন ডিপোজিট আনি, তাহলে আমরা ম্যানেজমেন্টের কাছে কি হবো? অদক্ষ এমপ্লয়ি হিসেবে আমার পরিগণিত হব, তাই না? তাহলে 10 কোটি টাকা যদি আনি তাহলে হবে দক্ষ, আর 10 কোটি টাকার নিচে আনলে তাহলে হবে কি? অদক্ষ। আর 10 কোটি টাকার বেশি যদি আনি তাহলে এক্সিলেন্ট হবে ব্যাংকের ভাষায়, কিন্তু আমাদের অর্থনৈতিক ভাষায় সেটা অর্জনযোগ্য, যেটা আমরা অর্জন করতে পারবো না, অর্জনযোগ্য বা কাল্পনিক। তাহলে এখানে উৎপাদন সমন্বয় রেখা ঠিক একই রকম বিষয়। যদি আমরা এরকম ভাবে বিষয়টা ভাবি যে একটি ফার্মে, এটা যদি আমাদের ফার্ম হয়, এই ফার্মে 10টি গরু আছে, 10টি গরু আছে। এই ফার্মে আমাদের কিছু টেকনোলজিক্যাল জিনিস আছে, আমাদের অন্যান্য শ্রম শক্তি বা 10 জন মানুষ আছে খাটাখাটি করে। এরকম সকল রকম সম্পদ বিনিয়োগ করে আমরা ভাবতেছি যে আমাদের সর্বোচ্চ উৎপাদন আমরা করতে পারবো। আমরা সর্বোচ্চ উৎপাদন ততই করতে পারবো এই উৎপাদন সংলগ্ন রেখা, এই যে এ এবং হচ্ছে বি, এই এ এবং বি বিন্দুতে ছেদ করে এমন উৎপাদন হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন। তাহলে এখন এখানে খেয়াল করুন যে আমরা যদি সবটুকু প্রযুক্তি কাজে না লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 10 কেজি বিস্কিট দরকার আমাদের। তা 10 কেজি যদি বিস্কিট উৎপাদন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 10 কেজি বরাবর, এটা যদি কাল্পনিকভাবে 10 ধরছে, 10 বরাবর আমরা উৎপাদন সামান্য রেখা বরাবর টানবো। টানে যদি এখানে ছেদ করে, তাহলে এখানে কোনো একটা নাম দেবে, কিউ হোক, পি হোক, এম হোক, যে কোনো একটা নাম দিব আমরা। হ্যাঁ, যে কোনো একটা নাম দেবো আমরা। এই রেখা তো আমরা এই বরাবর যেটা টানলাম সেটা হচ্ছে আমাদের এই ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এটা যখন নিচের দিকে টানবো, ঠিক ওএক্স, এই যে ওএক্স অক্ষে ছেদ করবে কোন বিন্দুতে? 30। এখানে আমরা কাল্পনিক এটা অ্যামাউন্ট দিয়েছি 30। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমরা সর্বোচ্চ উৎপাদন করতাম, দুধ উৎপাদন করতাম সর্বোচ্চ, তাহলে কত উৎপাদন হতো আমাদের? এই যে এখান থেকে উৎপাদন শুরু হতো, এখান থেকে 40 কেজি পর্যন্ত উৎপাদন হতো, তখন আমাদের বিস্কিট উৎপাদন 0 হতো। আর যখন উৎপাদনটা কমে আসছে, দুধের উৎপাদন 10 কেজি কমে আসলো, তখন আমাদের এই উৎপাদনটা কত বেড়ে গেল? 10 হলো, 0 থেকে 10 হলো। তাহলে এই রেখার যে কোনো বিন্দুতে যে উৎপাদনটা, সেটা হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন। এই রেখার যে কোনো বিন্দুতে যে উৎপাদন, সেটা হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন। সেটা আমাদের এই কিউ হতে পারে, সেটা আমাদের পিও হতে পারে, সেটা আমাদের নতুন করে এখানে এম এটা দিলাম, এম এ হতে পারে। মানে এই রেখার যে কোনো বিন্দুতে সেট করে যে উৎপাদনটা হবে, সেটা হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন। আচ্ছা, কিন্তু এই রেখাতে সেট করেনি, উৎপাদনটা আমাদের উৎপাদন রেখা এই পর্যন্ত যায়নি। আমাদের কি হয়েছে? উৎপাদন রেখাটা আমরা দেখেছি যে 30 কেজি দুধ উৎপাদন, বিস্কিট উৎপাদন করেছে ঠিকই, কিন্তু এই পর্যন্ত না থেকে এটা এই পর্যন্ত ঠেকেছে, মানে উৎপাদন সামান্য রেখা টানেনি। এটা এর পর্যন্ত আসে, দেখা যাচ্ছে এখানে 5 কেজি, ধরুন 5 কেজি দুধ উৎপাদন হয়েছে। তখন আমরা এই যে বিন্দুতে উৎপাদন, এই উৎপাদনটাকে বলবো হচ্ছে অদক্ষ উৎপাদন। মানে এই উৎপাদন সম্ভাবনার যে রেখা আছে এবি, এর ভিতরে যে উৎপাদন যে বিন্দুতে হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে অদক্ষ উৎপাদন। আর এই অদক্ষ উৎপাদন কাকে কখন বলবো? যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে, এখানে যে কোনো বিন্দুতে যে উৎপাদনটা হবে, এখান থেকে এখানে হতে পারে, এখানে মানে এরকম ভাবে হতে পারে, এটা এরকম ভাবে হতে পারে, এরকম ভাবে হতে পারে, এরকম ভাবে হতে পারে, অর্থাৎ এখানে টাচ করেনি, এখানে টাচ ছাড়া যে বিন্দুতে উৎপাদন হবে, সেই বিন্দুটা হচ্ছে অদক্ষ উৎপাদন। আর আমাদের এই যে ই বিন্দুতে যেটা আছে, এই ই বিন্দুতে যে উৎপাদনটা দেওয়া আছে, এটা আমাদের অর্জনযোগ্য, এটা কোনো অর্জন সম্ভব না। যে আমাদের সবগুলো প্রযুক্তি যদি আমরা কাজে লাগাই, সবগুলো মধ্যম যদি কাজে লাগাই, এই উৎপাদন রেখার বাইরে যাবে না, আমাদের উৎপাদন রেখার ভিতরেই থাকবে যে কোনো বিন্দুতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাছে দক্ষ উৎপাদন, অদক্ষ উৎপাদন এবং অর্জনযোগ্য উৎপাদন।
স্যার ব্যাংকের যেহেতু উদাহরণ দিলেন, তো আমি একটা বলি হ্যাঁ, যে ধরেন টার্গেট আমার দেওয়া হয়েছে 10 কোটি, সেখানে আমি 15 কোটি টার্গেট আমার অ্যাচিভ করেও আরো বেশি সারপ্লাস থাকলো 5 কোটি, তাহলে সেখানে তো আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপরে চলে গেল, উপরে চলে সেটা গেল। যেটা হলো অর্জনযোগ্য উৎপাদন সেটা হইলো। কিন্তু আপনি যেটা বললেন যে এমন প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে যেতে পারবে না। পারবে না, আচ্ছা। ওখানে হ্যাঁ সেটা হ্যাঁ, যদি থ্যাংক আমার ইউ, থ্যাংক ইউ। ব্যাংকের দিক দিয়ে ইয়ে করি তাহলে তো খুব ভালো একটা সেটা পেঁয়াজ হইলো ধরছেন আরো বেশি আপনি, help করতে পারবে। খুব ভালো একটা পেঁয়াজ ধরছেন। সুন্দর, থ্যাংক ইউ, না থ্যাংক না ইউ, না থ্যাংক স্যার, ইউ। আমার বোঝার জন্য না স্যার। না না, ঠিক আসলে আছে, ওটা আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিচ্ছি, যখন দুইটা প্রোডাক্ট উদাহরণ দেবো না সেই ক্ষেত্রে জি, এটা আসবে। দেখুন আপনি, আচ্ছা আচ্ছা। আপনি তো খুব খুব হ্যাঁ, মানে ঠিক খুব আছে পেঁচা ঠিক একটা আছে কথা স্যার, বলছেন, ঠিক আছে। থ্যাংক ধরুন ইউ এদিকে থ্যাংক ইউ। হচ্ছে, এদিকে ধরুন হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, এদিকে ধরুন হচ্ছে ঋণ বা লোন, ঋণ বা লোন। মানে ঋণটাও তো হচ্ছে, ক্রেডিট কার্ডও তো এক ধরনের ঋণ, তাই না? এটা হচ্ছে এক ধরনের ঋণ, তাই না? এখন আপনার শক্তি বা সামর্থ্য অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজারকে বা ব্রাঞ্চকে টার্গেট দেওয়া হলো, যদি, জি, আচ্ছা, তাহলে এখানে আমি ওই আপা আমি ওখানে একটা প্রোডাক্টের উদাহরণ দিয়েছি, তো যার কারণে আপনার কাছে ওইরকম মনে হয়েছে। যখন দুইটা প্রোডাক্ট দিয়ে বলতাম তাহলে ইজি হতো, যা দুইটা দিয়ে বলা লাগতো। ধরুন এইদিকে ক্রেডিট কার্ড আর এইদিকে হচ্ছে ঋণ। আপনি যদি আপনার সামর্থ্যটুকু ব্রাঞ্চের সকল ম্যান পাওয়ার, সকল প্রযুক্তি, সকল কিছু ব্যবহার করে আপনি যদি ক্রেডিট কার্ড দেন, তাহলে দেখা যাবে হয়তো আপনি 40টা ক্রেডিট কার্ড দিতে পারবেন, সাপোজ একটা কথা। তখন আপনি লোন হবে জিরো, লোন দিতে পারবেন না। যদি ক্রেডিট কার্ডের পিছনে দৌড়ান তাহলে লোন জিরো হয়ে যাবে। মানে লোন মানে সর্বোচ্চ ক্রেডিট কার্ড দিতে হবে 40টি। আর যদি আপনি লোন দিতে চান তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ হয়তো লোন হয়তো দিতে পারবেন 4 কোটি, তখন ক্রেডিট কার্ড জিরো হবে। তাহলে আপনি ঋণ সর্বোচ্চটা চান না ক্রেডিট কার্ড সর্বোচ্চটা চান, কোনটা? যে কোনো একটি প্রোডাক্ট আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারবো। তাহলে আমরা চাচ্ছি যে সবগুলোতে স্টেবিলিটি রাখতে, মানে ক্রেডিট কার্ড, লোন সবকিছুতে যেন আমাদের থাকে। আমরা চাচ্ছিলাম যে ক্রেডিট কার্ড আমাদের কিছু থাক, লোনও থাক আমাদের কিছু, এইরকম। তাহলে আমরা চাচ্ছিলাম যে লোন সর্বোচ্চ 4 কোটি টাকা লোন আছে, লোনটাকে একটু কমিয়ে 3 কোটি টাকা করি, আর ক্রেডিট কার্ডে এদিকে আমরা 10টা দিই। তখন আমরা তো যখন লোন কমে আসতেছে আপনি এখানে তো যখন ম্যান পাওয়ার ব্যবহার করতেন কত, 4 কোটির জন্য যে ম্যান পাওয়ার ব্যবহার হতো, 3 কোটির জন্য কি ম্যান পাওয়ার তত প্রয়োজন? বা 3 কোটির জন্য অত সময় দেওয়া প্রয়োজন বলুন? অত সময় দেওয়ার প্রয়োজন না। তখন এই সময়টা কোন দিকে কাজে লাগাবেন? আপনার ক্রেডিট কার্ডের দিকে কাজে লাগাবো। তখন ক্রেডিট কার্ডের দিকে যখন কাজে লাগাবো, তখন আমাদের ক্রেডিট কার্ড উৎপাদন হবে কত? 10, বা 10টা ক্রেডিট কার্ড দিতে পারবো। অর্থাৎ লোন এদিকে কমে আসলো, এদিকে আমাদের ক্রেডিট কার্ড বেড়ে গেল। কিভাবে এটা এই 10টা ধরবো? তখন আমরা এরকম ভাবে করবো যে আমরা যখন উৎপাদন এই বিন্দুতে হচ্ছে, তখন এই বিন্দু বরাবর আমরা টানবো সোজা দিকে, যা উৎপাদন সামনে এই বিন্দু ঠেকলো, এখান থেকে সোজা আমরা টানবো এই দিকে। তখন আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের ঋণ কমিয়ে 4 কোটি থেকে 3 কোটিতে আসলো, তখন ক্রেডিট কার্ড বেড়ে গেলো 10। যখন আমরা ঋণ কমিয়ে 3 কোটি থেকে 1 কোটিতে আসলো, তখন আবার ক্রেডিট কার্ড বেড়ে গেল 30। মানে এটা কি আবার এখান থেকে সোজা এখানে লাগলো, এখান থেকে সোজা এদিকে যদি ক্রেডিট কার্ডের লাইনের দিকে টানে তাহলে 3। তাহলে ক্রেডিট কার্ড হবে 30 আর লোন তখন কমে গেল এত। মানে একটা উৎপাদন যদি বাড়াইতে যায় আর একটা উৎপাদন কমে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার, পারছি এখন স্যার, দুইটা উদাহরণ দিয়েছেন তো আচ্ছা এখন আচ্ছা বুঝছি। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এরকম দুইটা উদাহরণ দিয়ে বোঝা লাগতো, তাহলে সহজ হতো। যাই হোক, থ্যাংক ইউ। গভীর একটা জিনিস যে ধরতে পারছেন, অনেক বিশাল একটা বিষয়। তো এই জিনিসগুলো ভেবে চিন্তা, তাহলে আমরা এই বিষয়টা একটু নিজেরা একটু দেখবো। একবার দেখলে আপনারা বুঝতে পারবেন এটা, যে উৎপাদনের ফ্যাক্টরগুলি বাজারে, পরিবারগুলি হচ্ছে বিক্রেতা আর প্রতিষ্ঠানগুলি ক্রেতা। কারণ পরিবার সেখানে শ্রম, মূলধন এগুলো বিক্রি করে, প্রতিষ্ঠান সেগুলো ক্রয় করে নিয়ে পণ্য উৎপাদন করে, পণ্য উৎপাদিত দ্রব্য সামগ্রী করে পরিবার আবার সেগুলো কিনে নেয়। তাহলে পরিবার বিক্রেতা আর প্রতিষ্ঠান হচ্ছে কি ক্রেতা। হ্যাঁ, তাহলে আমরা স্বাভাবিকভাবেই
এটা আমরা মেনে নিতে পারবো না যে কি রে প্রতিষ্ঠান কিভাবে ক্রেতা হয়। প্রতিষ্ঠান তো কোনো জিনিস পত্র সব বিক্রি করে আর পরিবার তো সেটা কিনে নেয়, পরিবার হচ্ছে ক্রেতা, প্রতিষ্ঠান হবে বিক্রেতা। কিন্তু না, যখন উৎপাদন করব সেক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান আমাদের ক্রেতা। আচ্ছা, আমরা এটা আলোচনা করলাম, এটা দেখে নেবেন। এই আলোচনাগুলো এখানে আছে, এই যে এখানে যেটা সার্কেলের মাধ্যমে যেটা দেওয়া আছে, এই আলোচনাগুলো এখানে করা আছে, তো বেশি ইয়ে নেই। আচ্ছা, এই যে এখানে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আমরা করলাম, আলোচনা করলাম, সেটা এখানে আছে। উৎপাদন সম্ভাবনার সীমানার ভিতরে একটি বিন্দু দক্ষ কিন্তু সম্ভব নয়। এই যে উৎপাদন সম্ভাবনার সীমানার ভিতরে একটি বিন্দু দক্ষ কিন্তু সম্ভব নয়। আপনি কি একমত? খেয়াল করে দেখুন, উৎপাদন সম্ভাবনার সীমানার ভিতরে আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা টানলাম, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে উৎপাদন, এটা কি দক্ষ উৎপাদন হবে? বলুন তো। এটা কিন্তু দক্ষ উৎপাদন না। দক্ষ উৎপাদন অদক্ষ উৎপাদন। তাহলে এটা এখানে বলা আছে, দেখুন, উৎপাদন সম্ভাবনার সীমানার ভিতরে বিন্দু দক্ষ কিন্তু সম্ভব নয়। এটা কি দক্ষ? না, এটা দক্ষ না, এটা হচ্ছে অদক্ষ। কিন্তু সম্ভব নয় বলা আছে। সম্ভব নয়, হ্যাঁ সম্ভব হতে পারে সেটা, কিন্তু এই বাইরে উৎপাদন সম্ভাবনার বাইরে যেটা সেটা সম্ভব নয়, কিন্তু ভিতরে উৎপাদন সম্ভব, অদক্ষ উৎপাদন সম্ভব কিন্তু সম্ভব নয় বলা আছে। তাহলে আপনি কি একমত? না, আমি এই বিবৃতির সাথে একমত নই যে উৎপাদন সম্ভাবনার সীমান্তের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু কার্যকর কিন্তু সম্ভব নয়। আমরা তখন ওই চিত্রটা আমরা দিয়ে এখানে ব্যাখ্যা করতে পারি আর কি। অর্থনীতিতে যখন দুটি পণ্য বা পরিষেবার সর্বাধিক উৎপাদন আশা করে, যা একটি অর্থনীতি তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহারের ভিত্তিতে উৎপাদন করতে পারে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন সম্ভব বাট দক্ষ না। এটা আমরা ওই আগে যে চিত্রটা দেখলাম সেই চিত্রটার মাধ্যমে আমরা দিতে পারি। আচ্ছা, এটা তারপরে বলা আছে উৎপাদন সম্ভাবনা রেখা বক্ররেখা একটি বিন্দু সম্ভাব্য কার্যকর ব্যাখ্যা করুন। যেটা খালি কিন্তু সব উৎপাদন সম্ভাবনা রেখার কথা বলছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনুসরণ করে প্রধান অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করুন। এই প্রধান অর্থনৈতিক ব্যবস্থাগুলো আপনার রিডিং পড়তে হবে। কমান্ড অর্থনীতি কি, বাজার অর্থনীতি কি, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এটা নামের সাথে আমাদের মোটামুটি মিল আছে, আমাদের সংজ্ঞামূলক কিছু থাকবে। একটি পরিকল্পিত অর্থনীতি হিসেবে পরিচিত, এটি পরিকল্পিত অর্থনীতি হিসেবে পরিচিত। কমান্ড অর্থনীতি কেন্দ্রীয় পরিকল্পনা এবং অর্থনৈতিক কার্যকলাপের উপর সরকারি নিয়ন্ত্রণ দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ সরকারি নির্দেশ নিয়ম নীতি অনুসারে যে অর্থনীতি একবারে কঠোরভাবে পরিচালিত হয় সেটা হচ্ছে কমান্ড অর্থনীতি। অর্থাৎ সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের অর্থনীতি পরিচালিত হবে। বাজার অর্থনীতি, বাজার অর্থনীতি হচ্ছে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্যের দাম যেখানে নির্ধারণ হয়, যেখানে কোনো একক কোনো পণ্য থাকবে না, যেখানে আমাদের একাধিক বিক্রেতা থাকবে, একাধিক ক্রেতা থাকবে। আচ্ছা, তারপরে পুঁজিবাদ, এটা থাকবে না, কমিউনিজম, মিশ্র অর্থনীতি। এই মিশ্র অর্থনীতি আমরা একটু দেখবো, এই মিশ্র অর্থনীতি কি। একটি মিশ্র অর্থনীতি পুঁজিবাদ এবং সমাজতন্ত্র উভয় ধরনের উপাদান একত্রিত থাকে। বেশিরভাগ আধুনিক অর্থনীতি আজ এই বিভাগে পড়ে। একটি মিশ্র অর্থনীতিতে সরকার বাজার নিয়ন্ত্রণে জনসাধারণের পণ্য সেবা প্রদান এবং সামাজিক কল্যাণে ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এটা না, বাজার অর্থনীতি ও কমান্ড অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে এবং তাদের বৈশিষ্ট্য উপর ভিত্তি করে। বাজার অর্থনীতি কোনটা? দ্রব্যের মূল্য, যেখানে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ঘাত প্রতিঘাতে যদি আমাদের দ্রব্যের দাম নির্ধারিত হয়, সেটা হচ্ছে বাজার অর্থনীতি। যেখানে আমাদের চাহিদা এবং যোগান, আমাদের অসীম চাহিদা আমাদের থাকবে, অসীম যোগান থাকবে। এখানে কিন্তু সীমিত চাহিদা, আবার হচ্ছে যোগান অসীম, আবার চাহিদা বেশি যোগান কম, এরকম কিন্তু থাকবে না বাজার অর্থনীতিতে। যেখানে অধিক পণ্য, একাধিক পণ্য থাকবে, বিকল্প পণ্য থাকবে, অধিক চাহিদা থাকবে, অধিক ক্রেতা থাকবে, এরকম। আর কমান্ড অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে সম্পদ বরাদ্দ কেন্দ্রীয়ভাবে এক নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে সরকার কর্তৃক যেটা নিয়ন্ত্রিত হয়, সাধারণত সরকার দ্বারা, এই যে বলা সাধারণত সরকার দ্বারা, তাকে কমান্ড অর্থনীতি বলে।
সরবরাহ চাহিদার উপর ভিত্তি করে সম্পদ বরাদ্দ করা হয়। সরকার সম্পদের বরাদ্দ নির্ধারণ করেন, উৎপাদন ও বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে এটা সরকারের গুণগান গাইতে হবে, এখানে আমাদের জনসাধারণ চাহিদা ও যোগানের যে আমাদের শক্তিটা, সেই শক্তিটা কাজে লাগিয়ে এখানে আমাদের ইয়েটা লিখতে হবে, পার্থক্যটা লিখতে হবে। তো এটা দেখবেন, এই প্রশ্নটা এসেছিল মনে হয় কত সালে। আচ্ছা, এটা আপনি একটি বাস্কেটবল পুলে, আচ্ছা 9টা 12 বাজে না, এটা তো সময় চলে গেল অর্থনীতিতে। আচ্ছা, এটাতে আমরা কালকে এটা শেষ করে দিব, এটা বেশি নাই, 21 নাম্বার, কালকে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা শুরু করবো কালকে, মানে আগামী দিন, মানে যেদিন ইকোনমিক্স আছে। এরপর আপনাদের জিএফআই আছে, যাদের জিএফআই আছে জিএফআই অ্যাড হতে পারেন। লিঙ্কটা কেটে যাবে, আপনারা আবার লিঙ্কে টাচ করে জয়েন করবেন। ভালো থাকবেন। স্যার জি একটু প্রশ্ন ছিল। জি 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 স্যার এই যে অধ্যায়টা শেষ হলে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, আপনি তো এমনি বলতেছেনও, তারপরে যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো একটু এভাবে বললে আমরা মোটামুটি এই অধ্যায়টা একটা আয়ত্ত করতে পারি। আর যেটা হইলো আপনার ইকোনমিক্স এর দেখলাম যে আপনি মনে হয় 5টা দিচ্ছেন চ্যাপ্টার, তার সেগুলো শুধু এতটুকু দেখলেই হবে নাকি বাংলাদেশ ইকোনমিক্স যেগুলো আছে সেগুলোও দেখতে হবে? আমরা এইটুকু দেখলে না, এটুকুর মধ্যে 7টা 8টি প্রশ্ন কম থাকবে। আচ্ছা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে স্যার, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দিয়ে দিন। আচ্ছা স্যার, আপনার রুটিন অনুযায়ী যেটা আছে সেটা কি রেগুলারই তো ক্লাস থাকবে? তো আমার কথা হলো যে মানে আপনার এমনি শেষ মোটামুটি চ্যাপ্টার যেগুলো আমরা আপনি করাচ্ছেন সেগুলো হলো শেষ হবে কবে? একদম লাস্ট পর্যন্ত নাকি আগে শেষ করতে পারবো? না, আগে শেষ হবে ইনশাল্লাহ, আগে শেষ করব। আগে শেষ করবো। হ্যাঁ, এরপর কি কোনো পরীক্ষা বা কোনো কিছু কি নেবেন নাকি? পরীক্ষা তো ওরকম মানে ব্যবস্থা তো মানে হওয়া কঠিন আর কি। এখন হয়তো বাসায় বাড়ির আচ্ছা কাজ বা প্র্যাকটিস, বা বাসায় এই প্রশ্নটা প্র্যাকটিস করবে, এরকম হয়তো দেওয়া যায়, কিন্তু পরীক্ষার আচ্ছা খাতা আচ্ছা, কাটাকাটি মানে ওটা তো দেখা যাবে না। বুঝতে পারছি স্যার। তাহলে আপনি হলো যেটা করবেন, একটা অধ্যায় শেষ হলে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়ে দিন, দিলে তাহলে আমরা শুধু সেগুলোই শুধু করবো, আচ্ছা 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 আর অন্যগুলো আর দরকার হবে না, এইভাবে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, প্রতিটা আচ্ছা, অধ্যায় ওয়াইজ দিব। ওকে স্যার, জি থ্যাংক ইউ, থ্যাংক জি ইউ। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।